হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে আমি তোমাদের ইংলিশ ভার্সানের নোটসটাও দিয়ে দেব। দেখো, আজকে যে প্রশ্নটা আলোচনা হচ্ছে, তথ্যের অধিকার কি, এক্ষেত্রে আপিল ও জরিমানা সম্পর্কে টিকা লেখো। প্রশ্নের অ্যান্সারটা আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রথমে কি আছে? তথ্যের অধিকার। এটাকে ভালো করে দেখো। সুপ্রিম কোর্টের তথ্য জানার অধিকার হলো, সুপ্রিম কোর্টের তথ্য জানার অধিকার হলো নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। সুপ্রিম কোর্টের যে তথ্য সেটা জানার অধিকার হচ্ছে নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে নাগরিকরা যদি তথ্য না জানেন তাহলে তারা কথা বলবেন না, মনের ভাব প্রকাশ করবেন না। এর ফলে সংবিধানে প্রদত্ত নাগরিকদের, সংবিধানে প্রদত্ত মানে সংবিধানে যে দেওয়া হয়েছে নাগরিকদের বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার অর্থহীন হয়ে পড়বে। এই সাথে সুপ্রিম কোর্ট বলেছে যে ভারত হলো একটি গণতান্ত্রিক দেশ, জনগণ হলো এদেশের প্রভু। এই জন্য সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে তা জানা নাগরিকদের প্রয়োজন। নাগরিকের এই তথ্য জানার অধিকার হলো তথ্যের অধিকার। তথ্য জানার এই মৌলিক অধিকারকে স্বীকৃতি দিতে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 আইন বলবৎ হয়। সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে এই আইন তৈরি হয়। তারপরে কি বলা হচ্ছে? ভারতের গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে 2005 সালে সংসদে তথ্যের অধিকার আইন পাস করে নাগরিকদের তথ্যের অধিকার প্রদান করা হয়। জনপ্রতিষ্ঠানগুলির কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য নাগরিকদের কাছে একটি বড় হাতিয়ার হলো তথ্য জানার অধিকার। প্রতিটি নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের কাজকর্ম সম্পর্কে জ্ঞাত হওয়ার। রাষ্ট্র কিভাবে চলছে এবং বিশেষ কোন তথ্য প্রকাশের ব্যাপারে রাষ্ট্রকে অনীহা প্রকাশ করছে, বলছে বিশেষ কোন তথ্য প্রকাশের ব্যাপারে রাষ্ট্র অনীহা প্রকাশ করছে তা জানার অধিকার নাগরিকের আছে। তারপর দেখো, রাষ্ট্র বা সরকারের কাজকর্ম সম্পর্কে জানার অধিকার থাকলেও তা নিয়ন্ত্রিত। জননিরাপত্তার স্বার্থে সরকারকে কিছু তথ্য গোপন রাখতে হয়। ভোরা কমিটির প্রতিবেদন সম্পর্কে মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করেন যে সংবিধান প্রদত্ত বাক ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জীবনের পূর্ব ঘটনাবলী ভোটদাতাদের জানার অধিকার। তথ্যই নাগরিকদের মনে শক্তি যোগায়, কারণ তথ্যের ভিত্তিতে নাগরিকরা কোনো বিষয় বিচার বিবেচনা করতে পারে। ভুল তথ্য সরবরাহ হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রতিষ্ঠান ও কার্যাবলী সম্পর্কে তথ্য জানা হলো নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। আর নাগরিকদের কাছে সঠিক তথ্য সরবরাহ করাটাও সরকারের বিশেষ কর্তব্য। নাগরিকের কাছে সঠিক তথ্য সরবরাহ করাটাও হচ্ছে সরকারের বিশেষ কর্তব্য। 2005 সালে ভারতে তথ্যের অধিকার আইন প্রণীত হয় ও বলবৎ হয়। জনপ্রশাসনকে স্বচ্ছ ও দায়বদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই তথ্যের অধিকার আইন। জনপ্রশাসনকে কি স্বচ্ছ ও দায়বদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এই তথ্যের অধিকার আইন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার এবং সকল কর্তৃপক্ষের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য। সরকারি অনুদান লাভ করে এইরূপ সংস্থাও এই তথ্যের অধিকার আইনের অধীন। এই আইনে বলা হয়েছে যে ভারতে কোনো নাগরিক কোনো জনপ্রশাসনের কাছে তথ্য চাইলে তা তৎপরতার সাথে 30 দিনের মধ্যে সরবরাহ করতে হবে। ভারতের সর্বত্র এই আইনটি প্রযোজ্য। এই আইনটি বিধিবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছে মজদুর কিষাণ শক্তি সংগঠন। তারপরে কি বলা হচ্ছে? তথ্য জানার পদ্ধতি বা প্রক্রিয়া।
প্রতিটি সরকারি আধিকারিকের দায়িত্ব হলো প্রত্যেক প্রশাসনিক কেন্দ্রে কেন্দ্রীয় জনতথ্য আধিকারিক বা রাজ্য জনতথ্য অফিসার নির্ধারণ করা। এই সব আধিকারিকদের দায়িত্ব হলো যারা তথ্য চাইছেন তাদের তথ্য সরবরাহ করা এবং আবেদনকারীদের সাহায্য করা। দেখো, নাগরিক কোনো তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত তথ্য আধিকারিকের কাছে নির্ধারিত ফি সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ইংরাজি, হিন্দি বা আঞ্চলিক ভাষায় লিখিত হবে। যদি লিখিতভাবে আবেদনপত্র দেওয়া সম্ভব না হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিক মৌখিক বক্তব্য শুনে তাহা লেখার ব্যবস্থা করে দেবেন। এছাড়া আবেদনপত্রের বিষয়বস্তু সরকারের অন্য বিভাগ সম্পর্কিত হলে তা সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। আবেদনকারীর অনুরোধটি 30 দিনের মধ্যে রক্ষা করতে হবে। যদি কোনো কারণে ইহা সম্ভব না হয় তাহলে তথ্য আধিকারিক তাহা আবেদনকারীকে কারণ দর্শিয়ে জানিয়ে দেবে, অর্থাৎ কারণটা বলবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে ধরে নেওয়া হবে যে নির্ধারিত তথ্য আধিকারিক আবেদনকারীর অনুরোধ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ব্যক্তির জীবন সম্পর্কিত বিষয়ে হলে তথ্য আধিকারিক তাহা 48 ঘন্টার মধ্যে জানিয়ে দেবেন। তারপর দেখো, তথ্যের অধিকার ও আপিল। আবেদনকারী তথ্য আধিকারিকের কাছে তথ্য জানার জন্য অনুরোধ জানিয়ে আবেদন করেন। এক্ষেত্রে কোনো অনুরোধ রক্ষিত না হলে আপিল করার ব্যবস্থা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য আধিকারিক কোনো সিদ্ধান্ত না জানালে আবেদনকারী কেন্দ্রীয় জনতথ্য আধিকারিকের কাছে 30 দিনের মধ্যে আপিল করতে পারেন। এই আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। এই দ্বিতীয় আপিলটি কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে করা হয়। তথ্যের অধিকার ও জরিমানা। যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া তথ্য জানার জন্য কোনো আবেদনপত্র গ্রহণ করতে অস্বীকার করলে অথবা নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে অথবা ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য সরবরাহ করলে অথবা তথ্য বিলোপের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আধিকারিকের ওপর জরিমানা ধার্য হতে পারে। কেন্দ্রীয় তথ্য কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই জরিমানার পরিমাণ 250 টাকা হিসাবে অনধিক 25,000 টাকা হতে পারে। তবে জরিমানা ধার্য করার পূর্বে ওই আধিকারিককে তার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়। এখানে উল্লেখযোগ্য যে তথ্য জানার অধিকার আইন অনুসারে কোনো আধিকারিকের আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না। তারপর দেখো, মূল্যায়ন কি বলা হচ্ছে। মূল্যায়ন এই তথ্য জানার অধিকার আইনের বিধানগুলি কার্যকারী করার জন্য বিধি প্রণয়নের দায়িত্ব কেন্দ্র সরকারের, রাজ্য সরকার এবং যোগ্য আধিকারিকদের ওপর দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকরা যাতে এই আইনের উপযুক্ত ব্যবহার করতে পারে সেই জন্য বলা হয়েছে যে সব কাগজপত্র ও দলিল আধিকারিকরা কম্পিউটারে ভরে রাখবে এবং কোনো তথ্য স্বতঃস্ফূর্ত হয়ে প্রকাশ দেবেন যাতে সাধারণ নাগরিকরা সহজে সেগুলি পেতে পারে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা দেখে নাও। নোটসটা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর প্রথমেই বলেছি আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও নিতে পারো। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা নোটস PDF আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নোটসটা রেডি আছে, তোমরা এই নোটসটা পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে। আর আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা যে নম্বরটা প্রথমে বলেছি এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও। আর আমাদের সময়ে সময়ে কিন্তু মক টেস্ট নেওয়া হয়।